একটি পদার্থ আরেকটি পদার্থকে আকর্ষণের ক্ষমতা বলো আর এইভাবে চোলা ধরানোর কৌশল বলো বা বজ্রপাত বলো, সকল কিছু ঘটার পিছনে কারণ হলো এই স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। যদি কোনো পদার্থকে ভাঙতে থাকি তাহলে ভাঙতে ভাঙতে সর্বশেষে এমন একটি অণু বা কণা পাবো যেটাকে আমরা ভাঙতে পারবো না, সেটাকে বলছে অবিভাজ্য, যাকে অ্যাটম বলে অভিহিত করা হয় বা পরম অণু, আমরা যেটাকে বলি পরমাণু। এই ধারণাটি প্রথম দেন ডেমোক্রিটাস। এই পরমাণু গঠিত আবার ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন নিয়ে, নিউক্লিয়াস গঠিত প্রোটন এবং নিউট্রন নিয়ে। মূলত এই পরমাণুর সম্পূর্ণ ভর এই নিউক্লিয়াসে বিদ্যমান। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে ইলেকট্রনে থাকে নেগেটিভ চার্জ এবং প্রোটনে থাকে পজিটিভ চার্জ। এই যে ইলেকট্রনের নেগেটিভ চার্জ এবং প্রোটনের পজিটিভ চার্জ, এই চার্জের ভিন্নধর্মী কারণে এরা একে অপরকে আকর্ষণ করে। এখানে দেখতে পাচ্ছি নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রন, এবং সেই নিউক্লিয়াসের চারিপাশে ঘূর্ণায়মান অবস্থায় থাকে হলো ইলেকট্রন। এই যে প্রোটন এবং ইলেকট্রনের ভিন্নধর্মী চার্জ এবং এই ভিন্নধর্মী চার্জের কারণে একে অপরকে আকর্ষণ করে, এই আকর্ষণের ফলেই মূলত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিপাশে ঘুরছে। এখন ইলেকট্রন এবং প্রোটনের চার্জের পরিমাণ একই, কিন্তু ধর্ম আলাদা। ইলেকট্রন নেগেটিভ ধর্মের এবং প্রোটন পজিটিভ ধর্মের। আর এই প্রোটন এবং ইলেকট্রন একে অপরকে আকর্ষণ করে, তাই পরমাণুতে সাধারণত সমান সংখ্যক ইলেকট্রন এবং সমান সংখ্যক প্রোটন থাকে। তবে আমরা চাইলে একটি পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিতে পারি এবং সেই পরমাণুকে অস্থিতিশীল বা চার্জিত করতে পারি। যদি একটি পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিই তাহলে সেই পরমাণুতে প্রোটনের সংখ্যা বেশি হবে, অর্থাৎ পরমাণুতে পজিটিভ চার্জের সংখ্যা বেশি হবে। তখন সেই পরমাণুটিকে আমরা বলি পজিটিভ আয়ন। এবং কোনো পরমাণুতে যদি ইলেকট্রন বেশি হয়, প্রোটন কম হয়, তাহলে সেখানে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি হবে এবং সেটাকে আমরা বলি নেগেটিভ আয়ন। এই যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন একে অপরকে আকর্ষণ করে, আর এই আকর্ষণ এটাই মূলত স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এই যে আমরা পরমাণু থেকে ইলেকট্রন সরিয়ে নিব বা পরমাণুতে ইলেকট্রন দিয়ে দিব, এই জিনিসটা আমরা করতে পারি পদার্থকে ঘর্ষণের মাধ্যমে। একটা পরীক্ষা করার মাধ্যমে এটা দেখা যেতে পারে। দেখতে পাচ্ছ আমার কাছে কিছু উল আছে এবং প্লাস্টিকের পাইপ, তার সাথে কাগজ কিছু কেটে রেখেছি। এখন উল দিয়ে পাইপকে ঘষতে থাকো। পাইপের পরমাণুতে থাকা ইলেকট্রন উলে গেছে, তাই পাইপটি পজিটিভ চার্জে চার্জিত হয়েছে। এতে করে কিছু ম্যাগনেটিজম অর্থাৎ আকর্ষণ করার ক্ষমতা পাইপটির কাছে চলে এসেছে এবং সেই আকর্ষণ করার ক্ষমতাটা দিয়ে দেখতে পাচ্ছ কাগজকে আকর্ষণ করছে। এখন প্রশ্ন হলো যে পাইপটি কি শুধুই কাগজকে আকর্ষণ করে বা করছে, না আরও অনেক কিছুকে আকর্ষণ করার ক্ষমতা আছে। মূলত প্রত্যেকটি বস্তুকে আকর্ষণ করার ক্ষমতা আছে, তবে কাগজটি অনেক পাতলা বলে আমরা এই কাগজের আকর্ষণটা আমরা বুঝতে পারছি। তা বুঝলাম, কিন্তু প্রশ্ন আসছে না কিভাবে বজ্রপাতের মতো এত বড় স্পার্ক ঘটাতে পারছে এই ইলেকট্রিসিটি, বা চোলা ধরানোর মতো স্পার্ক ঘটাতে পারছে কিভাবে। দেখো, আমরা যে আমাদের চোখে তোলার মতো ভাসতে মেঘগুলো দেখি, সেগুলো আসলে জলীয় বাষ্প। এই পানির কণাগুলো একে অপরের সাথে ঘর্ষণ লেগে ইলেকট্রন আলাদা হয়ে যায় এবং কোনো কোনো মেঘের খণ্ডে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায় এবং কোনো কোনো মেঘের খণ্ডে পজিটিভ চার্জের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়। এই চার্জের পরিমাণ বা ইলেকট্রনের পরিমাণ এতই বেশি হয় যে প্রায় 300 মিলিয়ন ভোল্ট পর্যন্ত হতে পারে এবং সেই ইলেকট্রন ধরে রাখার ক্ষমতা মেঘগুলোর থাকে না। তখন কি করে, সেই মেঘগুলো ইলেকট্রনকে পৃথিবীতে পাঠিয়ে দিতে চায় বা পৃথিবী থেকে কিছু ইলেকট্রন নিয়ে নিতে চায়, কারণ পৃথিবী এমন একটি জায়গা যেখান থেকে তুমি ইচ্ছা করলে অসীম পরিমাণ ইলেকট্রন নিতে পারবা বা দিতে পারবা। এখন সেই ইলেকট্রন পৃথিবীতে আসার কোনো মাধ্যম খুঁজে পায় না। এই যে বায়ু মাধ্যমে আসতে চায়, তখন আমরা এই বিশাল ধরনের স্পার্ক বা স্ফুলিঙ্গ দেখতে পাই এবং সেই সাথে প্রচুর পরিমাণ তাপশক্তি এবং শব্দশক্তি উৎপন্ন হয়। এই যে তাপশক্তি, এই তাপশক্তির পরিমাণ সূর্যের পৃষ্ঠের তাপশক্তির চেয়েও বেশি হয়ে থাকে। দেখতে পাচ্ছ, ঠিক একইভাবে চার্জিত করার মাধ্যমে আমাদের শরীরে স্ট্যাটিক এনার্জি উৎপন্ন হতে পারে এবং সেই স্ট্যাটিক এনার্জি থেকেই এই চোলা ধরানো বা টাকে আগুন ধরা বা এই সকল ভিডিও যে দেখতে পাচ্ছ এগুলো ঘটে থাকে।
এখন তুমি কি কখনো ভেবে দেখেছো বজ্রপাতের সময় স্পার্ক কেন সোজা পথে পৃথিবীতে না এসে আঁকাবাঁকা পথে আসে? দেখো, এটার ব্যাখ্যা হলো এইভাবে যে ইলেকট্রন সবসময় সহজ পথ বেছে নিতে পছন্দ করে, কিন্তু এই যে শূন্য মাধ্যম, এই পথটা এত সহজ না। তখন দেখে যে কোন কোন স্থানে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, সেই স্থান দিয়ে ইলেকট্রনগুলো যেতে চায় বা যায়। যেহেতু সোজাসুজি জলীয় বাষ্পের পরিমাণ সব জায়গাতে সমান থাকে না, তাই আশেপাশে জলীয় বাষ্পের পরিমাণ যেখানে বেশি থাকে সেই পথ দিয়ে ইলেকট্রনের স্পার্ক পৃথিবীতে আসে। তখন আমরা সেটাকে আঁকাবাঁকা দেখি। এখন কথা হলো, বজ্রপাতের সময় আলো আগে দেখা যায় কিন্তু শব্দ কেন পরে শোনা যায়? দেখো যে যেখানে বজ্রপাত ঘটে ঠিক সেইখানেই আলোক শক্তি এবং শব্দ শক্তি উৎপন্ন হয়। সেই যে শব্দ শক্তি, আমরা কি জানি যে শব্দ বায়ু মাধ্যমে 0°C তাপমাত্রায় 331 মিটার পার সেকেন্ড বেগে চলে। অর্থাৎ তুমি যদি সেই উৎস হতে 331 মিটার দূরে থাকো, তাহলে তুমি 1 সেকেন্ড পর শব্দটা শুনতে পাবা। কিন্তু অপরদিকে আলো, চিন্তা করতে পেরেছ, আলো হলো 1 সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার যেতে পারে। অর্থাৎ তুমি যদি 3 লক্ষ কিলোমিটার দূরে থাকো, তাহলে তুমি 1 সেকেন্ড পরেই আলোটি দেখতে পাবা। এখন ধরে নিয়ে আমরা 0°C তাপমাত্রায় আছি এবং যেখানে বজ্রপাত হয়েছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে, অর্থাৎ 1000 মিটার দূরে আছি, তাহলে সেখানে কত সেকেন্ড পর শব্দ শুনতে পাবো? দেখো যে সেখানে 3.02 সেকেন্ড, ধরে নাও 3 সেকেন্ড পর শব্দটা শুনতে পাবো। কিন্তু একই দূরত্বে আলো কত সেকেন্ড পর দেখতে পাবো? 0.00003 সেকেন্ড। এই কারণে আমরা সবসময় আলো আগে দেখতে পাই এবং শব্দটি পরে শুনতে পাই। তবে যখনই আলো দেখেছি ঠিক তখনই বজ্রপাত ঘটে গেছে। এই ছিল স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা। তুমি যদি বিজ্ঞান প্রিয় হও বা বিজ্ঞান সম্পর্কে এরকম ভিডিও পেতে চাও, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সাথে থাকো। ধন্যবাদ।